আমরা বাফার দ্রবণ করতেছিলাম, এখন হচ্ছে অম্লীয় বাফার দ্রবণ পড়া হয়েছিল, এখন ক্ষারীয় বাফার দ্রবণ পড়তে হবে। অম্লীয় বাফার দ্রবণ নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? নাই? তাহলে 2 নাম্বার দিয়ে লিখো ক্ষারীয় বাফার দ্রবণ। ক্ষারীয় বাফার দ্রবণে তো একটা বাফার দ্রবণই। বাফার দ্রবণ মানে ছিল এটার পিএইচ মানের কোনো পরিবর্তন হবে না যদি এখানে আমরা কোনো পরিমাণ এসিড বা ক্ষার, এসিড মানে হলো H প্লাস এবং ক্ষার মানে হচ্ছে OH মাইনাস, যদি যোগ করি কোনো একটা দ্রবণে এর পিএইচ মানের কোনো পরিবর্তন হবে না। এটা ছিল বাফার দ্রবণ। যদিও বাফার দ্রবণটার এটা ক্ষারীয় হয় তাহলে এটাকে আমরা ক্ষারীয় বাফার দ্রবণ বলতে পারবো। বাফার দ্রবণের সংজ্ঞা কিন্তু আগেরটাই থাকবে, শুধুমাত্র এর প্রকৃতিটা হবে ক্ষারীয়। তাহলে প্রকৃতি ক্ষারীয়, কিন্তু ক্ষারীয় বাফার দ্রবণ কোনটাকে বলবো? এমন একটা দ্রবণ যেটা যেটার মধ্যে তুমি কিছু পরিমাণ এসিড বা ক্ষার যোগ করলেও পিএইচ মানের কোনো পরিবর্তন হবে না। এখন ক্ষারীয় বাফার দ্রবণের সংজ্ঞাটা একটু লিখো। দুর্বল ক্ষার এবং তীব্র এসিডের মধ্যে তীব্র এসিডের বিক্রিয়ায় উৎপন্ন লবণ এবং ওই দুর্বল ক্ষারের মিশ্রণকে ক্ষারীয় বাফার দ্রবণ বলে। সংজ্ঞাটা কিন্তু অনেকটা আগের মতোই, কিন্তু আগেরটার মতো না। আগেরটা এসিড ছিল, এখন একটা ক্ষার নিতেছি। তো ক্ষারীয় বাফার দ্রবণ একটু এখানে এডিট করো, এই জায়গায় এবং এর জায়গায় ও লিখো। দুর্বল ক্ষার ও তীব্র এসিডের বিক্রিয়ায় অবশ্যই লবণ উৎপন্ন হবে, কারণ ক্ষার এবং এসিডের মধ্যে বিক্রিয়ায় লবণ উৎপন্ন হবে। ওই লবণটা এবং দুর্বল ক্ষারটা, এই দুইটার মিশ্রণকে ক্ষারীয় বাফার দ্রবণ বলবো। তো আমি একটা দুর্বল ক্ষার নিতে হবে আমার, এবং তীব্র এসিডকে বিক্রিয়া করাইতে হবে। দুর্বল ক্ষার হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, তোমার সিলেবাসে এটাই থাকে সাধারণত। দুর্বল ক্ষার এবং একটা তীব্র এসিড লাগবে, তীব্র এসিড হিসেবে আমরা HCl নিলাম। তো এই দুইটাকে যদি বিক্রিয়া করাই তাহলে একটা লবণ উৎপন্ন হবে এবং একটা পানি উৎপন্ন হবে। এটা তো সবাই বুঝো। এটা ছিল হলো দুর্বল ক্ষার, আর এটা হলো তীব্র এসিড। এদের বিক্রিয়ায় লবণ এবং পানি উৎপন্ন হবে। তো এই বিক্রিয়াগুলো জেনারেলি তোমার এখান থেকে লেখা উচিত, কারো যদি প্রবলেম হয় তাহলে ভাঙাবা। এটা কিভাবে ভাঙবে? এটা আর এটা একসাথে, অ্যামোনিয়াম প্লাস আর OH মাইনাস, আর এটা ভাঙবে H প্লাস আর Cl মাইনাস। তো একটার হলো প্লাস আর একটার মাইনাসের সাথে বিক্রিয়া করবে, তো এখানে উৎপন্ন হবে একটা হলো পানি H2O, আর একটা হলো A প্লাস A মাইনাস, অ্যামোনিয়াম ক্লোরাইড। অ্যামোনিয়াম ক্লোরাইড, তো এটাকে আমি চাইলে বলতে পারবো এটা হলো লবণ এবং এটা পানি। এখন আমরা ক্ষারীয় বাফার দ্রবণ কোনটাকে বলবো? প্রথমত একটু মিলিয়ে নাও। দুর্বল ক্ষার, এই যে দুর্বল ক্ষার দিলাম, তীব্র এসিড, এই যে তীব্র এসিড দিলাম HCl, এর বিক্রিয়া উৎপন্ন লবণটা নিতে হবে এবং ওই দুর্বল ক্ষারটা নিতে হবে। লবণ এবং দুর্বল ক্ষার, লবণ কোনটা? এই যে এটা অ্যামোনিয়াম ক্লোরাইড, লবণটা এবং ওই দুর্বল ক্ষার মানে হচ্ছে এই যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, দুর্বল ক্ষার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। এই দুইটার যে মিশ্রণ, এই মিশ্রণটাকে আমরা বলবো ক্ষারীয় বাফার দ্রবণ।
তো আমি একটু হোল ব্যাপারটা হাইলাইটস করি। প্রথমত আমাদের ক্ষারীয় বাফার দ্রবণের যে সংজ্ঞা সেটা হলো একটা তীব্র এসিড এবং একটা দুর্বল ক্ষার নিতে হবে। একটা দুর্বল ক্ষার নিলাম, দুর্বল ক্ষার, একটা তীব্র এসিড নিলাম, তীব্র এসিড। যে লবণটা উৎপন্ন হবে এই লবণটা এবং এই যে এই লবণটা নিতে হবে এবং দুর্বল ক্ষারটার এই দুইটার মিশ্রণকে আমি ক্ষারীয় বাফার দ্রবণ বলবো। তাহলে এখন থেকে ক্ষারীয় বাফার দ্রবণ বলতে বুঝাবো আমরা এই দুইটা, একটা লবণ আরেকটা হচ্ছে ক্ষার। এটা হলো লবণ, উপরে লিখে দিছি, আর এটা হলো ক্ষার, যদিও সেটা দুর্বল কিন্তু ক্ষার, সে একটা লবণ এবং একটা ক্ষার থাকবে। এ হলো আমাদের ক্ষারীয় বাফার দ্রবণের যে কনসেপ্ট সেটা। এখন আসি ক্ষারীয় বাফার দ্রবণটা আসলে কাজ করে কিভাবে সেটা। আগের মতো একটা ডায়াগ্রাম আঁকি, এটা তুমি প্রথমে না আঁকলেও বেটার, তুমি জাস্ট দেখো, একদম শেষে আঁকে দিবে এটা। তো আমার কাছে একটা ক্ষারীয় বাফার দ্রবণ আছে, এই কথার মানে হলো এখানে দুইটা জিনিস আছে, একটা হলো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এবং আরেকটা হলো অ্যামোনিয়াম ক্লোরাইড। দেখো আগের পেজে আমি লিখে দিছি এটা। যখন আমার একটা ক্ষারীয় বাফার দ্রবণ, ক্ষারীয় বাফার দ্রবণ মানে হলো অ্যামোনিয়াম ক্লোরাইড এবং অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আছে, তো এই দুইটা জিনিস তো এইভাবে থাকবে না, এটা ভাঙবে। তো এইটা ভাঙার সময় সাইন হবে উহুমুখী। কেন উহুমুখী কেউ কি বলতে পারবা? এটা দুর্বল, এই জন্য। গুড, এটা হচ্ছে দুর্বল, তাই এটার উহুমুখী সাইন হবে। তো উহুমুখী সাইন হবে এরকম, ভাঙবে অ্যামোনিয়াম আয়ন এবং হাইড্রোক্সিল আয়ন, এবং এটা হবে একমুখী সাইন, এর কারণ হচ্ছে এটা তীব্র। তো এখান থেকেও আমি অ্যামোনিয়াম আয়ন পাবো এবং সিএল ক্লোরাইড আয়ন পাবো। এটা হচ্ছে আমার ক্ষারীয় বাফার দ্রবণটা। একটা দ্রবণ ক্ষারীয় বাফার যখন বলবো এর মানে হলো এটার ভিতরে এই দুইটা জিনিস আছে। যখন এটার ভিতরে, এই দ্রবণটার ভিতরে আমি কিছু পরিমাণ হাইড্রোজেন দিব, মানে হাইড্রোজেন না সরি এসিড দিব, এসিড দিব মানে হলো H+ দিব, তখন এই H+টা লিখতে হবে না, জাস্ট দেখো এই যে এইখানের যে OH- আছে এটার সাথে বিক্রিয়া করবে, বিক্রিয়া করে পানি উৎপন্ন হবে। তো যখন আমি এসিড যোগ করলাম, এসিড যোগ করলে এই যে এখানে এসিডের পরিমাণ বা H+ এর পরিমাণ একটা ছিল, এটা আরো বাইরে যাওয়া উচিত ছিল, বৃদ্ধি পাওয়া উচিত ছিল, কিন্তু আমি যেটা যোগ করলাম সেটা বের হচ্ছে কি আকারে? পানি আকারে। তাই আগের মতোই এই H+ এর পরিমাণটা যতটুকু যোগ করলাম সে আসলে আমি যোগ হইলো না, এটা পানি আকারে বের হয়ে গেল, তার মানে পিএইচটা অপরিবর্তিত থাকবে। এটা আগেও ব্যাখ্যা দিছি, আমি H+ দিলাম কিন্তু বের হচ্ছে পানি, পানি বের হলে আমার কোনো পিএইচ এর পরিবর্তন হবে না। আবার যখন তুমি কিছু পরিমাণ ক্ষার দিবা, মানে OH- দিবা, তখন এটা এটার সাথে বিক্রিয়া করবে, বিক্রিয়া করে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করবে, আর এটা হচ্ছে অবিয়োজিত বা অআয়নিত। তো যতটুকু আমি OH- যোগ করলাম, এই আয়নটা এখানে যোগ করার কারণে পিএইচ পরিবর্তন হওয়া উচিত, কিন্তু এটা আসলে যোগ হইতেছে না, সে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আকারে যোগ হইতেছে। কিন্তু অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ হইলে আমার কোনো সমস্যা নাই, কারণ এটা অবিয়োজিত। বিয়োজিত হইলে আবার একটু প্রবলেম ছিল। এই এই ঘটনাটা নিয়ে কারো কোনো প্রবলেম আছে? এটা কিন্তু আগেও ছিল, জাস্ট একটু চেঞ্জ হয়েছে এদিক সেদিক। দুইটা ডায়াগ্রাম একসাথে নিবা, একসাথে নিয়ে তোমার নিজের মতো করে মনে রাখবা। শর্টকাট টেকনিকটা হলো একটা পানি হবে এভাবে মনে রাখবা। এসিডেরটা অম্লীয়, অম্লীয় যে বাফার দ্রবণটা ছিল সেটার ডায়াগ্রামটা আর এটার ডায়াগ্রামটা একসাথে নিবা, নেওয়ার পরে খুঁজবা কিভাবে মনে রাখতে পারি। ডায়াগ্রাম মনে থাকলে কিন্তু বাকিগুলো ইজিলি মনে থাকবে। তো মনে রাখার একটা ওয়ে হইতে পারে, আমি যেভাবে মনে রাখতাম সেটা হলো একটা পানি হবেই, এসিডের ক্ষেত্রেও একটা পানি হবে, আবার ক্ষারের ক্ষেত্রেও একটা পানি হবে। তো এখানে যদি OH দিতাম, এই OH টা এটার সাথে বিক্রিয়া করতে পারতো, কিন্তু এই যে এটার সাথে বিক্রিয়া করতে পারতো, কিন্তু পানি হইতে গেলে তো আর যখন আমি H+ দিব তখন আর এখান থেকে তো যোগ হবে না। মানে তোমার মতো করে তুমি মনে রাখবা, যেভাবে খুশি সেভাবে মনে রাখবা, একভাবে মনে রাখতে পারলেই হইলো। ওকে, তাহলে এই ডায়াগ্রামটাই এখন আমরা লিখবো আর কি। তো লিখো ক্ষারীয় বাফার কৌশল। ক্ষারীয় ক্ষারীয় বাফার কৌশল। ক্ষারীয় বাফার কৌশল মানে হচ্ছে সামান্য পরিমাণ অ্যাসিড যোগ করব, সামান্য পরিমাণ ক্ষার যোগ করব, কিন্তু পিএইচ মানের পরিবর্তন হয় না। কিভাবে হয় না সেটা দেখাবো। তো রোমান 1 দিয়ে লিখো সামান্য পরিমাণ
অ্যাসিড অবলিক অ্যাসিড মানে হলো H+ যোগ করলে যদি সামান্য পরিমাণ অ্যাসিড বা H+ যোগ করি এটা কি হয়, কিছু পরিমাণ অ্যাসিড বা H+ যোগ করলে এটা দুর্বল ক্ষার হতে উৎপন্ন হাইড্রোক্সিল আয়নের সাথে বিক্রিয়ায় পানি উৎপন্ন করে। তো এই কথাটা এখানে লিখব, যোগকৃত H+ দুর্বল ক্ষার হতে, দুর্বল ক্ষার বলতে এটাকে বোঝাচ্ছি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, দুর্বল ক্ষার হতে উৎপন্ন হাইড্রোক্সিল আয়ন OH- এর সাথে বিক্রিয়ায় H2O উৎপন্ন করে, ফলে দ্রবণের H+ এর ঘনমাত্রা তথা pH অপরিবর্তিত থাকে। আগেরটার মতোই, তাই আমি ফার্স্ট যাইতেছি, কারো কোনো প্রবলেম হলে বা যদি মনে হয় ব্যাপারটা আবার বলা উচিত সাথে সাথে বলবা কিন্তু। তো এই বিক্রিয়াটা আমি একটু লিখে দিই, বিক্রিয়াটা কি ছিল, H+ এর সাথে এখানের OH- পানি হবে, H+ এটার সাথে OH- যুক্ত হয়ে পানি হয়ে গেল। তারপরে নিচে লিখো 2 নাম্বার দিয়ে, সামান্য পরিমাণ ক্ষার, ক্ষার মানে হলো OH- যোগ করলে কি করব, ওই বিক্রিয়াটা ডায়াগ্রামটা দেখো, যদি কিছু পরিমাণ OH- যোগ করি তাহলে লবণ হতে উৎপন্ন অ্যামোনিয়াম যে আয়ন, এই আয়নের সাথে বিক্রিয়ায় অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করে, যেটা অবিয়োজিত, তাই OH- এর পরিবর্তনটা হয় না, তাই পিএইচ এরও পরিবর্তনটা হয় না। তো এটাকে লিখবো কিভাবে, যোগকৃত যেভাবে লিখে দিতেছি এইভাবে লিখলে 4 এ 4 পাবা, যদি এক্সট্রা কেউ অ্যাড করতে চাও অ্যাড করবা, সমস্যা নাই, কিন্তু এই কথাগুলো থাকতে হবে। যোগকৃত কি যোগ করলাম, হাইড্রোক্সিল আয়ন, এত যোগকৃত ক্ষার বা OH- আয়ন লবণ হতে, লবণ হতে বোঝাচ্ছি মানে হলো অ্যামোনিয়াম ক্লোরাইড হতে, লবণ হতে উৎপন্ন অ্যামোনিয়াম এর সাথে বিক্রিয়ায় অবিয়োজিত অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করে, ফলে OH- এর ঘনমাত্রা তথা পিএইচ অপরিবর্তিত বা স্থির থাকে। এখন এই বিক্রিয়াটা একটু সাইডে লিখে দিবা, বিক্রিয়াটা কি ছিল, বিক্রিয়াটা ছিল হচ্ছে OH- যোগ করব অ্যামোনিয়াম আয়নের সাথে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড হবে, OH- আয়ন এটা অ্যামোনিয়াম আয়নের সাথে যুক্ত হয়ে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড গঠন করবে, যেটা অবিয়োজিত। এই যে এই ঘটনাটা লেখার পরে প্রথমে তো তোমাকে বলবে কৌশলটা ব্যাখ্যা করো, কৌশল ব্যাখ্যা করার জন্য তুমি 1 নাম্বার দিয়ে সামান্য পরিমাণ অ্যাসিড যোগ করলে এটা লিখবা, সামান্য পরিমাণ ক্ষার যোগ করলে এটা লিখবা, এবং তারপরে শেষের পেজে এটা আঁকবা একদম পরে। তো এটা এখন একটু আগে নাও খাতায়, 1 মিনিট টাইম দিলাম, একটু আগে নাও। ভাইয়া
হ্যাঁ সামান্য পরিমাণ অ্যাসিড যোগ করলে তো মানে একবার, তারপরে আবার সামান্য পরিমাণ ক্ষার যোগ করলে দুইটার ক্ষেত্রে কি একটা মানে দিব, ওই যে এই যে এখন যে আঁকছেন এটা কি দুইটার ক্ষেত্রে একটা দিব? হ্যাঁ হ্যাঁ একদম শেষে এই যে এটার পরে এই যে এটা লেখার পরে পরের পেজে যাবা না, ধরো যে আমি পরের পেজে গেলাম, এইখানে আঁকবো আর কি, এইখানে একটা এঁকে দিব, একটা এঁকে দিবে। এটা আসলে না আচ্ছা আঁকলেও চলে, কিন্তু তবু এঁকে দেওয়ার উদ্দেশ্যটা হলো স্যার অনেক সময় কোশ্চেনটা পড়তে চায় না, অনেক সময় না পড়ে ডায়াগ্রামের দিকে তাকায়, এটার জন্য। তো বাই চান্স যদি তোমার লেখাটা স্লিপ করে, তাহলে এটা এটা দেখলে যেন স্যার বুঝে ও আচ্ছা সে এটা ব্যাখ্যা দিছে, তাহলে ফুল মার্কস দিবে। বাংলাদেশ তো এই জন্য কি এটা করতে হয় না, আচ্ছা এটা করতে হতো না। ওকে, তাহলে আমি একটু শুরু করতে যাচ্ছি, যাদের লেখা হয় না একটা স্ক্রিনশট নিয়ে নাও। তাহলে আমরা কি পড়লাম আজকে? প্রথম থেকে প্রথম হচ্ছে ক্ষারীয় বাফার দ্রবণটা কি, তারপর ক্ষারীয় বাফার কৌশল কিভাবে পিএইচটা রক্ষা করে, এখন হচ্ছে ক্ষারীয় বাফার দ্রবণের পিএইচ নির্ণয়। ক্ষারীয় বাফার দ্রবণের ভাইয়া আগে স্লাইড একটু বের করে। এটা এটা না ভাইয়া এরপর একটা। আচ্ছা এর পরেরটা। হয়েছে ভাইয়া। আচ্ছা, তো এখন আমরা ক্ষারীয় বাফার দ্রবণের পিএইচ নির্ণয় করব। ক্ষারীয় বাফার দ্রবণ হিসেবে আমার কাছে কি আছে? আমার কাছে হলো একটা দ্রবণ, যদি চিন্তা করি এটাকে একটা দ্রবণ, এখানে দুইটা জিনিস আছে। প্রথমত হলো একটা দুর্বল ক্ষার আছে, দুর্বল ক্ষার, এটা সাধারণত এটাই থাকে, ক্ষার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডটাই থাকে। আর আরেকটা আছে হচ্ছে লবণ, এটা জেনারেলি অ্যামোনিয়াম ক্লোরাইডটা থাকে। তো এখন এটার পিএইচ নির্ণয় করতে হবে, এই দ্রবণের পিএইচ। এখানে এইটা হচ্ছে আমার ক্ষারীয় বাফার দ্রবণ। কোন ক্ষার থেকে কি আমরা ডিরেক্টলি পিএইচ পাই নাকি পিওএইচ পাই? পিওএইচ পাই। তাই পিওএইচ এর যে সূত্রটা সেটা হলো এরকম, পিওএইচ সমান পি কে বি। এখানে কে বি আসছে কারণ এখানে আর অ্যাসিড নাই, আগেরটা ছিল কে এ কারণ অ্যাসিড ছিল, এখন একটা হচ্ছে কে বি, এটা ক্ষার হয়েছে এই জন্য। কে বি প্লাস লগ, উপরে হলো লবণের ঘনমাত্রা, লবণের ঘনমাত্রা, আর নিচে হলো ক্ষারের ঘনমাত্রা, নিচে হলো ক্ষার এর ঘনমাত্রা। এটা হচ্ছে 1 নম্বর সূত্র পিওএইচ নির্ণয়ের। 2 নম্বর হলো পিওএইচ এর আরেকটা হলো, তুমি এখানে ঘনমাত্রা না নিয়ে মোল সংখ্যাও নিতে পারো, একই একই ঘটনা। পিকেবি প্লাস লগ লবণের মোল সংখ্যা ডিভাইডেড বাই ক্ষারের মোল সংখ্যা। তুমি চাইলে এটা দিয়েও করতে পারো, এটা দিয়ে করতে পারো। যদি ডাটা শুধুমাত্র ঘনমাত্রা দেওয়া থাকে তাহলে এটা দিয়ে করবা, মোল সংখ্যা দেওয়া থাকলে এটা দিয়ে করবা, আর যদি দুইটাই দেওয়া থাকে তাহলে যে কোনো একটা দিয়ে করবা, তোমার যেটা ইচ্ছা সেটা দিয়ে করবা।
তো এখন আমি এখান থেকে কিন্তু পাইছি পিওএইচ, পিএইচ পাইতে হবে, তার নিচে একটু লিখে রাখো, আমরা পিএইচ থেকে পিওএইচ পাওয়ার যে ওয়েটা ছিল, পিএইচ এবং পিওএইচ এই দুইটার যোগফল হচ্ছে 14। এটা আমরা আগে পড়ে আসছি। পিওএইচ পাই গেলে আমরা অবশ্যই পিএইচ পাবো। এই হলো তিনটা সূত্র। অ্যাকচুয়ালি এখানে দুইটা সূত্র, এটা এবং এটা, আর এটা ছিল আগের পার্টে। এখানে লবণ হিসেবে কি আছে? লবণ হিসেবে যে এটা আছে অ্যামোনিয়াম ক্লোরাইড, আর ক্ষার হিসেবে আছে হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। এটার বাইরে তোমাদের কোশ্চেন করে না বললেই চলে। তো চলো দেখি। ভাইয়া, হ্যাঁ, অম্লীয় বাফার দ্রবণের ক্ষেত্রে এই যে দুইটা সূত্র আছে, ইয়ে না, লবণ বাই ক্ষার ঘনমাত্রা দিয়ে করা যায় বা মোল সংখ্যা দিয়ে। হ্যাঁ হ্যাঁ, বাট আমি একটা প্রশ্ন দেখলাম যে দুইটা দিয়ে করলে সেম হয় না অ্যান্সার, এই কিন্তু কোশ্চেনটা এখানে ঘনমাত্রা সেম ছিল আর কি। কোন অঙ্কটা মানে এরকম কোনো কিছু কি যে একটা পাত্র আছে, এখানে আরেকটা পাত্র আছে, তারপর দুইটাকে যোগ করলাম, এরকম এরকম কি যে এই যোগ পাত্রটা তো হচ্ছে। পরে করছে। ভাইয়া আচ্ছা যোগেরটা তুমি, ঠিক মনে নাই। আচ্ছা তুমি যে কোশ্চেনটা দেখছো এই কোশ্চেনটা একটু আমাকে দেখাবা, হ্যাঁ? যদি এরকম ওকে হয় যে ভাইয়া। এটা আর এটা বিক্রিয়া, মানে আলাদা আলাদা জিনিস বিক্রিয়া করবে না, কিন্তু একসাথে করে দিলাম, তাহলে কিন্তু এই জায়গায় ঘনমাত্রা চেঞ্জ হয়ে যাবে, একটু প্রবলেম আছে। এটা তোমাদের গুণগত রসায়নে পড়াবো। এরকম একটা সূত্র আছে, S1V1 S2V2 S2V2, এই লঘুকরণ সূত্র নামে। তো এটা আপাতত এখন লাগবে না, এটা যেভাবে আমি করাই দিছি অঙ্কগুলো এভাবে করলে বেটার হবে। যাই হোক, এখন লিখো কোশ্চেন, এই পার্টের কোশ্চেন কত হবে? এটা নতুন পার্ট না, এটা হচ্ছে অম্লে বাফারের সাথে। ও আচ্ছা, ভাই তাহলে 6 হবে 6। 6, ওকে। কোশ্চেন নাম্বার 6, কোশ্চেন নাম্বার 6 এ হচ্ছে একটা পাত্র দেওয়া এরকম, পাত্রের ভিতরে আছে হচ্ছে 0.2 মোলার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, আর নিচে আছে হচ্ছে 0.3 মোলার অ্যামোনিয়াম ক্লোরাইড। এখানে কেবি এর মান দেওয়া আছে, কেবি হচ্ছে 1.79 10⁻⁻5। প্রশ্ন হচ্ছে পাত্রে দ্রবণের পিএইচ কত? প্রথমত ডিসিশন নিতে হবে এটা কি আসলে বাফার দ্রবণ হয় কিনা। তো এটা দেখো, একটা ক্ষার আছে, দুর্বল ক্ষার, এবং একটা লবণটা আছে। ক্ষার এবং লবণ যেহেতু আছে, তাহলে এটাকে আমি একটা বাফার দ্রবণ বলতে পারবো। এখানে লিখে দিতে পারো পাত্রটি, দ্রবণটি একটি বাফার দ্রবণ, দ্রবণটি একটি ক্ষারীয় বাফার দ্রবণ, ক্ষারীয় বাফার দ্রবণ। তো এই বাফার দ্রবণ ক্ষারীয় যেহেতু, এখান থেকে আমি পাবো হচ্ছে পিওএইচ। সূত্রটা কি ছিল? পিওএইচ সমান পিকেবি প্লাস লগ লবণের ঘনমাত্রা দিয়েও হইতো, আবার মোল সংখ্যা দিয়েও হইতো। এখানে কোনটা দিয়ে করলে বেটার হবে? ঘনমাত্রা দিয়ে করলে হবে, কারণ এখানে দেওয়া আছে ঘনমাত্রা, মূল সংখ্যা দেওয়া নাই। তো ঘনমাত্রা যেগুলো দেওয়া আছে ঘনমাত্রা দিয়ে করব। উপরে হচ্ছে লবণ, লবণ মানে হলো এই যে এটা অ্যামোনিয়াম ক্লোরাইড, আর নিচে ক্ষার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। উল্টাপাল্টা বসায় না, একটু সাবধানতার সাথে প্রথম কয়েকটা অঙ্ক ঠিকঠাক করলে বাকিগুলো ইজি হয়ে যাবে। তো এখানে আমার কেবি লাগবে। কেবি কিভাবে পাবো? কেবি হচ্ছে ওই আগের মতো মাইনাস লগ কেবি, মাইনাস লগ কেবি হলো 1.79 ইন্টু 10⁻⁻4। এটাকে একটু ক্যালকুলেট করো। $4.75, এটা হলো পিকেবি। পিকেবি এর মানটা এখানে বসাই 4.75 প্লাস লগ, উপরে হলো লবণ NH4Cl, NH4Cl এর ঘনমাত্রা হলো 0.3, আর নিচে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এটা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডটা দেওয়া আছে 0.2। এটা 4.75
4.92 সুতরাং POH সমান 4.92 এটাই आंसर না পিএইচ বের করতে হবে হ্যাঁ আমার পিএইচ বের করতে হবে তো দরকার যেহেতু পিএইচ আমি পিওএইচ পেয়ে গেছি তাহলে লিখবা সুতরাং পিএইচ প্লাস পিওএইচ সুতরাং লিখতে পারো আমরা জানি লিখতে পারো যে কোনো কিছু লিখবা এখানে হলো পিওএইচ এর মানটা জানি আমরা 4.92 সমান 14 সুতরাং পিএইচ সমান অথবা ডাইরেক্টলি লিখে দিলেও পারো তুমি যদি বুঝো যে 14 থেকে মাইনাস হবে 9.07 এটাই কোশ্চেনের आंसर এখানে কি ছিল প্রথমে হচ্ছে এই দুইটা মিলে একটা বাফার দ্রবণ হবে তাই আমি পিএইচ নির্ণয় করব বাফার দ্রবণ অনুসারে এবং এটা বাফার দ্রবণ হবে আর স্পেশালি যদি বলতে চাই ক্ষারীয় বাফার দ্রবণ হবে তো ক্ষারীয় বাফার দ্রবণের পিএইচ নির্ণয়ের সূত্র এটা যেহেতু এটা মোল সংখ্যাটা দেওয়া আছে তাই মোল সংখ্যাটা দিয়ে সরি এই ঘনমাত্রা দেওয়া আছে তাই আমরা ঘনমাত্রা দিয়ে করলাম মান বসালাম এখানে কেবি পিকেবি এর মানটা হচ্ছে -log কেবি কারো প্রবলেম আছে এই প্রশ্নে পাওয়া উচিত না তাহলে হচ্ছে কোশ্চেন 7 লিখো কোশ্চেন 7 এ হচ্ছে এখানে একটা পাত্র দেওয়া আছে এইখানে আরেকটা এইখানে আরেকটা এই পাত্রের ভিতরে আছে হলো HCl 6 মিলিলিটার 0.1 মোলার আর এই পাত্রে আছে হলো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড 15 মিলিলিটার এবং 0.1 মোলার এখানে কেবি এর মানটা দেওয়া আছে কেবি হলো 1.79 into 10 to the power minus 5 এটা হলো পাত্র এ এটা পাত্র বি এটা পাত্র সি এটাকে আমি এই পাত্রে নিয়ে গেলাম এবং এইটাকেও এই পাত্রে নিয়ে গেলাম প্রশ্ন হচ্ছে রোমান 1 দিয়ে লিখো সি পাত্র বাফার দ্রবণ হবে কি 2 নাম্বার দিয়ে লিখো সি পাত্রের পিএইচ কত তো এখানে বুঝতেই পারতেছো এখানে কি কি দেওয়া আছে একটা হলো অ্যাসিড আরেকটা হলো ক্ষার দেওয়া আছে এটা দুর্বল ক্ষার কিভাবে বুঝলাম কারণ এটার ভিতরে কেবি এর মানটা দেওয়া আছে তো একটা অ্যাসিড দেওয়া আছে আর এটা তীব্র কিভাবে বুঝলাম এখানে কে এর মান দেওয়া নাই যেহেতু এটা অ্যাসিড কিন্তু কে এর মান দেওয়া নাই তার মানে হলো এটা তীব্র তো এখান থেকে আমাকে যেহেতু অ্যাসিড ক্ষার দিছে বিক্রিয়া করে ঘটাইতে হবে কে কে বিক্রিয়া করবে HCl এবং অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড তো এই দুটাকে বিক্রিয়া ঘটাই তো আমি অপর পেজে লিখতেছি হ্যাঁ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ওই আগেরটার মতোই आंसर করব আর কি আর HCl এইটা দুইটা বিক্রিয়া করবে বিক্রিয়া করার পরে অ্যামোনিয়াম ক্লোরাইড এবং H2O উৎপন্ন করবে এই জায়গায় আমার লিখতে হবে কতটুকু অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড কত মোল অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আদি অবস্থায় ছিল এখানে লিখব কত মোল HCl আদি অবস্থায় ছিল এগুলো বের করি তো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এটাও বের করব আর ওইটাও বের করব N of অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের যে মোল সংখ্যা ছিল মোল সংখ্যা বের করার যে ওয়ে সেটা কি ছিল C/V কোন জায়গা থেকে আসছে C সমান N/V থেকে আসছে তো C/V তো C এর মানটা কত দেওয়া আছে C এর মানটা হচ্ছে 0.1 ইনটু V এর মান কত দেওয়া আছে 5 মিলিমিটার 15 মিলিলিটার আরো কিছু করতে হবে লিটারে নিয়ে যেতে হবে গুড এটা হচ্ছে মিলিলিটার আছে এটাকে লিটারে নিয়ে যেতে হবে লিটারের মানে হলো 10 টু দি পাওয়ার -3 দিয়ে গুণ করব তো 0.1 ইনটু 15 10 টু দি পাওয়ার -3 এটা আসতেছে 0.0015 এত মোল এখন বের করি N of HCl কতটুকু আছে HCl C into V
সি এর মান হলো 0.1 ইন্টু ভি এর মান হচ্ছে 6 10 টু দি পাওয়ার -3। তো এখানে এটা আসতেছে 0.006 মোল। বলতো কোনটা বেশি কোনটা কম? কারটা বেশি, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড নাকি HCl? HCl এরটা কম। HCl এরটা কম। দেখো তুমি যদি কম বেশি বুঝতে না পারো ক্যালকুলেটরে বসাবা, বসায় একটা থেকে আরেকটা মাইনাস দিবা, পরে বুঝতে পারবো বেশি নাকি কম। যাই হোক এগুলো বাচ্চাদের কোশ্চেন। এখন আমি মানগুলো শুধু বসাই। 0.0015 0.0015 আর এটা হচ্ছে 0.0006। তো বলছিলাম কি করব, এখান থেকে এটা ছিল আদি অবস্থায়, এটা 0 এটা 0, সাম্য অবস্থায় কি হবে 0.0015, এখান থেকে মাইনাস হবে আলফা পরিমাণ অথবা এক্স পরিমাণ, ধরো যে আলফা পরিমাণ গেল, আর এখান থেকে মাইনাস হবে 0. আচ্ছা আগের প্রশ্নে কি আলফা দিছিলাম নাকি এক্স দিছিলাম অম্লীয় বাফারে? আলফা। আচ্ছা তাহলে এখনই আলফা দিতেছি, সমস্যা নেই। আলফা এক্স যা খুশি তা দিতে পারো, সমস্যা নেই। 0.006 থেকে এখানেও মাইনাস হবে আলফা। 2 আলফা কেন হয় নাই? কারণ এখানে 2 নাই। এখানে 3 আলফা 4 আলফা হয় নাই কারণ এখানে 1 আছে, তাই 1 আলফা হয়েছে। এগুলো মনে হয় বোঝা উচিত। আর এখানে উৎপন্ন হবে আলফা, এখানে উৎপন্ন হবে আলফা। পরে কি কি কাজটা করতে হবে, যে কোনো একটাকে জিরো ধরবা, জিরো ধরে বসাবা, দুইটাতে বসাবা। যদি কোনোটা নেগেটিভ আসে তার মানে তুমি ভুল ধরছো, আর যদি পজিটিভ আসে তার মানে তুমি সঠিক ধরছো। এই জায়গায় এত কিছু ভাবার দরকার নেই। কি করবা, কোনটা ছোট আছে সেটা আগে শেষ হয়ে যাবে। কম কোনটা আছে, এই HCl এরটা কম আছে, তাই এটা 0 হবে। HCl এরটা যদি 0 হয় 0.0006 মাইনাস আলফা, এটা 0 কখন হবে? যখন আলফার মানটা 0.0006 হবে। তো আলফার মানটা এখানে বসাই দিই 0.006 মাইনাস 0.0006, এখানে হলো এটা, এখানে উৎপন্ন হবে 0.0006, এখানেও 0.6। পরে এই জায়গায় কতটুকু রয়ে গেল তাহলে? 0.0015 মাইনাস পয়েন্ট, এই জায়গায় হচ্ছে 0.0009, আর এখানে 0, আর এখানে 0.006, আর এখানে 0.006। তো এখন খেয়াল করো আমার দ্রবণের ভিতরে কি কি আছে। এই যে এটা 0 হয়ে গেছে, তার মানে এটা দ্রবণের ভিতরে নাই। দ্রবণে এই তিনটা আছে, পানি থাকলে যা, না থাকলে তাই। তার মানে দ্রবণের ভিতরে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আছে এবং অ্যামোনিয়াম ক্লোরাইড আছে। এটা ছিল দুর্বল ক্ষারটা, আর এটা হচ্ছে লবণটা। দুর্বল ক্ষার এবং লবণ থাকলে এটা কি বাফার দ্রবণ হবে? হবে। অবশ্যই বাফার দ্রবণ হবে। তাহলে একটু লিখে দাও, এটা 1 নম্বর কোশ্চেনের আনসার। সুতরাং সি পাত্র ক্ষারীয় বাফার দ্রবণ হবে। ক্ষারীয় কিভাবে বুঝলাম? কারণ এই যে অ্যাসিডটা এটা ক্ষার, সরি এই যে দুর্বল যেটা আছে এটা ক্ষারীয়, ক্ষারীয় বাফার দ্রবণ হবে। তো ক্ষারীয় বাফার দ্রবণ হলে পিএইচ নির্ণয় করব ক্ষারীয় বাফার দ্রবণের অনুসারে। 2 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন, আমি পিএইচ পায়ে যাব না, পিওএইচ পাবো, কারণ এটা ক্ষারীয়। পিকেবি প্লাস লগ, এখন আমি মোল সংখ্যা দিয়ে করব নাকি ঘনমাত্রা দিয়ে করব, কোনটা ভালো হবে? মোল সংখ্যা। মোল সংখ্যা দিয়ে করলে হবে, কারণ আমার কাছে আছে কতটুকু, এই 0.009 মোল অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এবং 0.006 অ্যামোনিয়াম ক্লোরাইড আছে। তো এগুলো আমি এখানে বসাই দিতে পারবো চাইলে। উপরে হচ্ছে লবণের মানে অ্যামোনিয়াম ক্লোরাইড এর মোল সংখ্যা N অফ অ্যামোনিয়াম ক্লোরাইড, আর নিচে মোল সংখ্যা অফ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। আমি যেভাবে লিখতেছি এভাবে লিখতেও হয়তো হবে, আর যদি তুমি চাইলে অন্যভাবে লিখতে পারো, বাংলায় লিখতে পারো এত এর মোল সংখ্যা, একভাবে লিখলেই হলো। তো এখান থেকে পিকেবি এর যে মানটা পাবো মাইনাস লগ কেবি এর মানটা প্রশ্নের ভিতরে দেওয়া আছে, দেখো 1.79 10 টু দি পাওয়ার -5, এটা 4.75 আসবে। তো এখানে আমি বসাই দিব 4.75 প্লাস লগ অ্যামোনিয়াম ক্লোরাইডেরটা কত দেওয়া আছে, এই যে 0.0006,
আর অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এটা কত আছে 0.0009। এটাকে ক্যালকুলেট করো, একজন একটু ক্যালকুলেট করে বলো। ফোর 4.57 এটা হলো আমার পিওএইচ, লাগবে হলো পিএইচ। সুতরাং পিএইচ এটা হবে 14 থেকে মাইনাস করব, 14 মাইনাস 4.75, 4.75 সরি 57 এটা হচ্ছে 9.43। এটা এই প্রশ্নের আনসার। তো কেউ হয়তো তোমরা ইয়ে দিয়ে করতে চাচ্ছিলা, ওই ঘনমাত্রা দিয়ে, দিয়ে যদি করতে চাও তাহলে কি হবে দেখো, সি পাত্রটা, এই সি পাত্রটাকে আমি এখানে আঁকতেছি। সি পাত্রটা যদি এটা ঘনমাত্রা দিয়ে করতে চাও, আইডিয়াটা দেই, সবটা করতে পারবো কিনা জানি না, সময় যদি কাটা যায় তাহলে আবার লিংক দিব, ডিসকানেক্ট হয়ে যাও। তো এই সি পাত্রটাকে আমি এই জায়গায় আঁকতেছি। সি পাত্রে কি কি ছিল, সি পাত্রে এই যে এই জায়গায় দেখো, সি পাত্রে এটা কিন্তু নাই, এটাও নাই, আর এটা থাকলে যা না থাকলে তাই। এত মোল অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আছে, 0.009 মোল, 0.009 মোল অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আছে, এবং 0.0006, আচ্ছা এখানে একটা জিরো বোধহয় কম দিছিলাম, হ্যাঁ, এত মোল অ্যামোনিয়াম ক্লোরাইড দিছিলাম। এখন এটার একটা ঘনমাত্রা তো লাগবে, তো এই ঘনমাত্রাটা কি হবে একটু দেখো। এই জায়গায় হচ্ছে 6 মিলিলিটার যোগ করছিলাম, আর এই জায়গায় যোগ করছিলাম হচ্ছে 15 মিলিলিটার, তাহলে টোটাল কত হইলো 15 এবং 6 21 মিলিলিটার হবে। তো টোটাল ঘনমাত্রাটা হচ্ছে ওর 21 মিলিলিটার, ঘনমাত্রাটা মোল আয়তন 21 মিলিলিটার। তো আমি যদি ঘনমাত্রা দিয়ে করতে চাই, এই জায়গায় দুইটা জিনিস লাগবে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এটার ঘনমাত্রা পাবো কিভাবে, ওই n/v দিয়ে। n এর মান কত অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের, n এর মান হচ্ছে 0.0009, আর মোল সংখ্যা হচ্ছে 0.0006। এটাকে ক্যালকুলেট করো একজন। আবার যদি অ্যামোনিয়াম ক্লোরাইডেরটা বের করতে চাই তাহলে আসবে ওই আগের মতোই n/v, n এর মান কত 0.0006, আর নিচে এখানে ওই v এর জায়গায় হবে 21, এই v এর জায়গায় হবে 21 10⁻³ আর নিচে হবে হচ্ছে এই জায়গায় 21 10⁻³ এটা পাবা এই জায়গা থেকে, এটা পাবা এই জায়গা থেকে। তারপর সূত্র কি ছিল, POH সমান PKB প্লাস লগ অ্যামোনিয়াম ক্লোরাইড এটার ঘনমাত্রা এবং অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এটার ঘনমাত্রা। তো এইখান থেকে যেটা পাবা এটা হলো এখানে বসাবা, আর এখান থেকে যেটা পাবা সেটা এখানে বসাবা, বসাই দেখবা যে আসলে মিলে কিনা। আমি সাজেস্ট করবো এইভাবে না করে আমি যেভাবে করে দিছি, যে এই জায়গায় যা আছে তা দিয়ে করে ফেলবো। তো আরেকটা অঙ্ক আমার করতে হবে, তো আমি তোমাদের লিংক দিতেছি, আবার একটু কানেক্ট হয়ে যাও, হ্যাঁ, এখন ডিসকানেক্ট করে দিচ্ছি। কোশ্চেন নাম্বার 8 লিখো। এখানে টোটাল 3টা পাত্র আছে, এখানে একটা পাত্র, এখানে একটা, এখানে আরেকটা। এই পাত্রের ভিতরে আছে হচ্ছে HCl 100 মিলিলিটার, 0.2 মোলার। আর এই পাত্রে আছে হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড 110 মিলিলিটার এবং 0.15 মোলার। এটার কেবি এর মানটা উপরে দেওয়া আছে,
কেবি এর মানটা হচ্ছে 1.79 ইন্টু 10⁻⁻5। এটা হলো এ পাত্র, এটা বি পাত্র, আর এটা সি পাত্র। এই দুইটা পাত্রকে এখানে আমি যোগ করব। প্রথম প্রশ্ন হচ্ছে সি পাত্র বাফার দ্রবণ হবে কি? 2 নম্বর কোশ্চেন, সি পাত্রের পিএইচ কত? তো প্রথমত আমার যেহেতু এটা একটা অ্যাসিড দেওয়া আছে এবং এটা একটা ক্ষার দেওয়া আছে, এটা দুর্বল ক্ষার কেবি এর মান দেওয়া আছে, তাই অ্যাসিড এবং ক্ষারেরা বিক্রিয়া করবে। বিক্রিয়া করবে কিভাবে বিক্রিয়া করবে? বিক্রিয়া ঘটায় অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এবং HCl, এই দুইটা বিক্রিয়া ঘটাবে। বিক্রিয়া ঘটানোর পর অ্যামোনিয়াম ক্লোরাইড এবং H2O উৎপন্ন করবে। তো এখানে আমার আদি অবস্থায় কতটুকু অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, আদি অবস্থায় কতটুকু HCl ছিল সেটা লিখতে হবে। তো লিখি, এটা আদি অবস্থাটা বের করতে হবে। তো N of HCl সমান CV, C এর মান কত? 0.2 আর HCl এর V এর মান হচ্ছে 100 মিলিলিটারকে আমাকে লিটারে নিয়ে যেতে হবে, তাই 10⁻³ দিয়ে গুণ করব। তো 0.2 ইন্টু 100 10⁻³ এটা হলো 0.02 এত মোল। আবার N অফ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এটাও লাগবে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড সমান C ইন্টু V। C এর মানটা কত, মানে ঘনমাত্রাটা কত? 0.15 ইন্টু ভলিউম কত বা আয়তন কত? 110 10⁻³ এটা আসলো 0.0165 মোল। আদি অবস্থায় বসাই দেই। HCl এরটা হচ্ছে 0.02 মোল, HCl এরটা হলো 0.02, সরি HCl এরটা 0.02। আর অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এটা কত? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডটা হচ্ছে 0.0165, 0.0165। এটা আদি অবস্থায় 0, এটা আদি অবস্থায় 0। তো এখান থেকে মাইনাস হবে আলফা 0.0165 মাইনাস আলফা, আর এখান থেকেও মাইনাস হবে 0.02 মাইনাস আলফা। এখানে উৎপন্ন হবে আলফা, এখানে উৎপন্ন হবে আলফা। পরে কি জানি করব, যে কোনো একটাকে 0 ধরে মান বসাবো। যদি নেগেটিভ আসে তার মানে ভুল ধরছো, পজিটিভ আসলে সঠিক ধরছো। তার চেয়ে বেটার এই জায়গায় বাফার দ্রবণের ক্ষেত্রে কঠিন কোশ্চেন গুলো করে না। তাই কি করব, কোনটা ছোট আছে সেটা দেখব, তাই সেটা 0 হবে। বলো তো কোনটাকে 0 ধরতে হবে? 0.0165 গুড, এটা কম আছে, এটা হলো 0.02, এটা বেশি আছে। তো এটা 0 হবে আগে, কারণ এটা কম। 0.0165 মাইনাস আলফা সমান 0, তাহলে আলফার মানটা আসতেছে 0.0165। তো বসাই দেই এখানে 0.0165 মাইনাস 0.0165, আর এখানে 0.02 মাইনাস 0.0165, 0.0165, আর এখানে ওইটা। ওর এই জায়গায় কতটুকু থাকলো সেটাও তো দেখতে হবে। এই জায়গায় হচ্ছে 0, আর এইখানে 0.02 মাইনাস 0.0165, এখানে আছে হচ্ছে 0.0035, আর এখানে এটাই থাকবে 0.0165। পরের কাজটা হবে, আমি খেয়াল করতে হবে কোনটা কোনটা শেষ হয়ে গেছে। দেখো এটা 0, তার মানে দ্রবণের ভিতরে এটা নাই, আর পানি থাকলে যা, না থাকলে তাই। তো আমার কাছে কি কি আছে? এই HCl আছে এবং এই লবণটা আছে। HCl এবং লবণ থাকলে এটা কি বাফার দ্রবণ হবে? হবে না। হবে না। না। বাফার দ্রবণ না হলে আমার এটার আসলে দাম নাই। বাফার দ্রবণ হলে লবণের দাম ছিল। তার মানে হলো শুধুমাত্র HCl আছে, যেটা আমার পিএইচ এর উপর ইফেক্ট ফেলবে। যদি বাফার হইতো তাহলে আমি লবণটাকে নিতাম, যেহেতু বাফার হয় নাই তাহলে
শুধুমাত্র HCl-টা থাকবে। তো প্রথম যে কোশ্চেনের আনসারটা বাফার হবে কিনা এখানে একটু লেখা দাও 1 নম্বর কোশ্চেন দিয়ে। হুম। এর আগে স্লাইডটা একটু বের করেন। তোমার হইলো বইলো। জি ভাইয়া হয়ে গেছে। ওকে, তাহলে এখানে আমাদের কি কি থাকলো? এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড নাই, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডটা শেষ হয়ে গেছে, তাই এটা থাকলে যা, না থাকলে তাই। মানে এটা শেষ হয়ে গেছে মানে হলো এটা বাফার দ্রবণ হবে না। সুতরাং সি পাত্রটি বাফার দ্রবণ হবে না। বাফার দ্রবণ হবে না, তাহলে সি পাত্রকে দেখতে কেমন হবে? যেহেতু বাফার দ্রবণ হবে না, তাই বাফার দ্রবণের সূত্র অনুসারে পিএইচ বের করা যাবে না। যদি এটা ক্ষারীয় বাফার হইতো তাহলে ক্ষারীয় বাফারের সূত্র অনুসারে পিএইচ বের করতাম। তাই এটা বাফার দ্রবণ হয় নাই, তাই আমি বাফার দ্রবণে বের করতে পারবো না। কি আছে সেটা একটু আঁকি আমি। সি পাত্রটাকে যদি আঁকি এখানে, সি পাত্রের ভিতরে পিএইচ এর উপর ইফেক্ট ফেলতে পারে এমন আছে হলো কত মোল? 0.00, যে এতটুকু, এত মোল HCl আছে। 0.0035 0.0035 মোল HCl আছে, এবং এটার ঘনমাত্রা লাগবে। এটা কিন্তু সি পাত্র, ঘনমাত্রা না, মোল সংখ্যা, আয়তন লাগবে। এটার আয়তনটা কত হবে এই জায়গা থেকে পাবো। এখান থেকে যুক্ত হয়েছে হচ্ছে 100 মিলিলিটার, 100 মিলিলিটার, আর এই জায়গা থেকে যুক্ত হয়েছে 110 মিলিলিটার, তাহলে টোটাল হইলো 210 মিলিলিটার। তাহলে এটার কিন্তু আয়তনটা হবে 210 মিলিলিটার। তো ওইখানে আমি লিখবো 210 মিলিলিটার, 210 মিলিলিটার। তাহলে এই যে এই দ্রবণের ভিতরে HCl এর ঘনমাত্রা, মোল সংখ্যা দেওয়া আছে, মোল সংখ্যা মানে হলো n, এর আয়তন দেওয়া আছে v। HCl থাকলে পিএইচ নির্ণয়ের জন্য আমার অবশ্যই HCl এর ঘনমাত্রা দরকার পড়বে। ওই আগের যে পার্টটা ছিল, এই পার্টের আগের পার্ট, তীব্র অ্যাসিড তীব্র ক্ষারের পিএইচ নির্ণয়ে, এটা তীব্র অ্যাসিড, তাই তীব্র অ্যাসিডের পিএইচ নির্ণয়ে আমাকে HCl এর যে ঘনমাত্রা সেটা জানতে হবে। HCl এর ঘনমাত্রা, HCl এর ঘনমাত্রা সমান, ঘনমাত্রা C সমান n/v, n/v, n এর মান হচ্ছে 0.0035 এবং v এর মান হলো 210। আমাকে অবশ্যই লিটারে নিয়ে যেতে হবে, 10⁻³ এটা আসতেছে 0.0167 মোলার। ঘনমাত্রা পাই গেলাম। এটার ঘনমাত্রাটা আমরা x ধরে নেই, তো ধরি HCl এর ঘনমাত্রা x। HCl এর ঘনমাত্রা যদি x হয়, তো এখান থেকে আমি কি পাবো? H+ এর আয়তন নাকি OH- এর আয়তন? H+ এর ঘনমাত্রা। H+ এর ঘনমাত্রাটা পাওয়া যাবো। H+ এর ঘনমাত্রা হচ্ছে x হবে, এটাও x হলে এটাও x হবে। সুতরাং এখান থেকে আমি পাবো pH হবে -log H+ এর ঘনমাত্রা। H+ এর ঘনমাত্রা এখানে বসাবো -log x। দেখো এটার ঘনমাত্রাটা x ধরছি এবং এটার ঘনমাত্রাটা আমরা পাওয়া গেছে এখানে, তো এখানে বসাই দিব -log 0.0167। এটাই এই কোশ্চেনের আনসার। ব্যাপারগুলো কিন্তু সবগুলো একরকম ছিল না, একটু ভিন্ন ভিন্ন হইতে পারে। তো এই যে এরকম পাত্র দেখলেই বাফার দ্রবণ চিন্তা করা যাবে না, তোমাকে বিক্রিয়া করে দেখতে হবে আসলে এটা বাফার দ্রবণের যে শর্তগুলো ছিল এগুলো বা রিকোয়ারমেন্ট গুলো ছিল এগুলো পূরণ করে কিনা। যেমন এটা পূরণ করে নাই, এখানে যে দুর্বল খাটটা থাকার কথা ছিল, দুর্বল খাটটা শেষ হয়ে গেছে, এটা 0 হয়ে গেছে, তার মানে বাফার দ্রবণ হবে না। বাফার দ্রবণ না হইলে যা হবে
এখানে শুধুমাত্র একটা তীব্র অ্যাসিড বাইচা ছিল, তীব্র অ্যাসিডের পিএইচ নির্ণয়ের যে সূত্রটা ছিল ওখানে অনেকগুলো অঙ্ক করাইছিলাম একই সাথে। HCl এর ঘনমাত্রা যদি x হয়, এখান থেকে পাবো H+ এর ঘনমাত্রা, H+ এর ঘনমাত্রা পাবো হচ্ছে পিএইচ, এই x এর মানটা এখানে বসাবো, তারপর পিএইচ পাওয়া যাবে। আমার দরকার পিএইচ। এটা কিন্তু 2 নাম্বার কোশ্চেনের আনসার। তো এই যে পার্টটা, হোল বাফার দ্রবণ নিয়ে কারো কোনো কোশ্চেন আছে যে কোনো ধরনের? নাই, না থাকলে হোমওয়ার্ক লিখো। 2টা হোমওয়ার্ক লিখবো, 2টা হোমওয়ার্কেরই কোশ্চেন হচ্ছে 2টা। কোশ্চেন গুলো আগে লিখো। সি পাত্র বাফার হবে কি? 2 নাম্বার, সি পাত্রের পিএইচ কত? এখানে আছে হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড 50 মিলিলিটার, 0.1 মোলার। কেবি এর মানটা হলো 1.79 10⁻⁻5। এখানে আছে হচ্ছে HCl 15 মিলিলিটার এবং 0.2 মোলার। এটা হলো এ পাত্র, এটা বি পাত্র এবং এটা সি পাত্র। এই দুইটাকে এখানে একসাথে করে দিব। এই জায়গাতেও এটা এ পাত্র, এটা বি পাত্র, এটা সি পাত্র। এই পাত্রের ভিতরে আছে হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড 30 মিলিলিটার, 30 মিলিলিটার, 0.1 মোলার। এখানেও কেবি এর মান দেওয়া আছে। কেবি এর মান 1.79 10⁻⁻5। আর এই জায়গায় আছে হচ্ছে HCl 50 মিলিলিটার, 0.2 মোলার। এখানেও এটাকে যোগ করব এবং এটাকে এখানে যোগ করব। এই দুইটা, এই 1 নাম্বার কোশ্চেন এবং 2 নাম্বার কোশ্চেন গুলো করে গ্রুপে একটু পিকচার দিবা। তো আগামীকালকে তোমাদের ক্লাস হচ্ছে 8:30টায়। তোমাদের এই ভাইয়া মাসটা হয়তো, হ্যাঁ বলো। আমাদের অফলাইনে শুরু করবেন না? হ্যাঁ, অফলাইনে শুরু করব। ওই কেমিস্ট্রিটা হয়তো ফেব্রুয়ারিতে স্টার্ট করতে পারবো না, কারণ অনেকেরই দেখলাম প্রবলেম তোমাদের মধ্যে। আর ফিজিক্সটা হয়তো তোমাদের যেটা আছে ওদেরটা স্টার্ট করতে পারি। এটা ফিজিক্সের কথাই হবে আর কি, ফিজিক্সের গ্রুপে হবে, ওইখানে একটু জিজ্ঞেস করো। আর কেমিস্ট্রি ব্যাপারটা হচ্ছে আমরা মার্চে স্টার্ট করব। আর যদি মার্চের আগে সরকার খুলে দেয়, যে কোনো সময় খুলে দিলে ওই সময় স্টার্ট করে দিব। হয়তো 2-4-5 দিন সময় দিব যে আসার জন্য, এটা সরকারই দিবে। তো মূল কাহিনী হচ্ছে তুমি যদি সরকার খুলে দেয় যে কোনো সময় খুলবে তখনই স্টার্ট করব। আর মিনিমাম ফেব্রুয়ারি মাসের মধ্যে স্টার্ট করব না যদি সরকার স্টার্ট না করে মাঝখানে। আমরা আপাতত টার্গেট রাখতে পারি যে মার্চের দিকে স্টার্ট করব। তো তোমরা একটু মার্চের দিকে আইসা পড়ার একটু ট্রাই করো, হ্যাঁ। আর মার্চের পরেও যদি সরকার না খুলে তবে ওইটার হিসাব আলাদা, ওটা পরে দেখা যাবে। তবে মোটামুটি ধারণা করা যাচ্ছে যে মার্চে তো খুলে দিবেই, ফেব্রুয়ারির মাঝখানে যদি খুলে দেয় তাহলে আমরা মাঝখানে স্টার্ট করে দিব। তো যেখানে স্টার্ট হোক অনলাইনে পড়তে থাকো। আর ফিজিক্সে একটু বলো, হ্যাঁ। ঠিক আছে, আজকে তাহলে এখানেই থাকুক। ধন্যবাদ।